হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিউবিটের অ্যালগরিদমের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। দেশের সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে, আমরা সবাই জানি যে বর্তমানে কী অবস্থা চলতেছে। তারপরও আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করি, অবস্থা যেমনই হোক না কেন, আলটিমেটলি আমাদেরকে কোর্স কমপ্লিট করাই লাগে। সেটা হোক কম সময়ের মধ্যে অথবা বেশি সময়ের মধ্যে। আলটিমেটলি আমাদের পরীক্ষা খুব বেশি পেছানোর সুযোগ হয়তো থাকবে না। আমাদেরকে নিজেদের উপর প্রেশার নিয়ে হোক আর যেভাবেই হোক আমাদের কোর্সগুলো শেষ করতে হবে। সো পরবর্তীতে যেন অনেক বেশি প্রেশার আমাদের উপরে না পড়ে, সেজন্য আমরা চেষ্টা করব এখন থেকে টুকটাক করে নিজেদেরকে সাজিয়ে নিতে। সো সবকিছুকে সাপোর্ট করার পাশাপাশি আমরা আমাদের নিজেদেরই পড়াশোনার দিকে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব। সো সবাইকে শ্রদ্ধা রেখে এবং সালাম জানিয়ে আজকে আমি আমাদের কোর্সটাকে শুরু করতেছি। আজকে আমরা অ্যালগরিদমের কিছু ইম্পর্টেন্ট অ্যাপ্রোচেস সম্পর্কে জানবো এবং কিভাবে টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করা যায় কোনো একটা প্রোগ্রামে, সেই সম্পর্কে একটু ধারণা নিব। প্রথমে আমরা একটু দেখে নিতে চাই যে আমাদের কিউবিটের এই অ্যালগরিদম কোর্সে আপনারা কি কি পাবেন। আহ, আমাদের এখানে আমরা প্রায় 25টিরও বেশি ক্লাস নিব, যার মাধ্যমে আমরা আমাদের এই সিলেবাসটাকে কমপ্লিট করব। সপ্তাহে টোটাল 3টি ক্লাস, যেখানে আপনারা 2টি ক্লাস আমাদের সাথে অনলাইনে পাবেন এবং একটি আপনারা সাপোর্ট ক্লাস পাবেন, যেখানে আপনারা সরাসরি আমাদের সাথে দেখা করতে পারবেন এবং আপনাদের ডাউটগুলো নিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন। প্রতিটি ক্লাস আমরা হচ্ছে 1.5 ঘন্টার মতো নিব। আমাদের কাছ থেকে আপনারা আপনাদের প্রজেক্টের গাইডলাইনগুলো জানতে পারবেন। আমরা জানি অ্যালগরিদমে বিভিন্ন ধরনের প্রজেক্ট আপনারা পেয়ে থাকেন, আমরা সেক্ষেত্রে আপনাদের ইনশাল্লাহ হেল্প করতে পারবো। পাশাপাশি আমরা হচ্ছে কোশ্চেন সলভ করব, যেটা আপনাদের একাডেমিক রেজাল্ট ভালো করতে অনেক বেশি হেল্প করবে বলে আমরা আশা করি। আর আপনাদের যারা অ্যালগরিদমের কোর্স করতেছেন, আপনাদের সবারই হচ্ছে আনলক দ্য অ্যালগরিদমের এই কন্টেস্টটা দিতে হবে, যেটা আপনাদের মাস্ট বি দেয়া লাগে, যার সাথে আপনাদের ল্যাবের মার্কসগুলো কানেক্টেড থাকে। সো এই বিষয়ে আমরা হচ্ছে আপনাদেরকে হেল্প করব ইনশাল্লাহ। আমাদের এই কোর্স থেকে আপনারা যা যা শিখতে পারবেন, তা হচ্ছে প্রথমত তো জানতে পারবেন ফাংশন রিকারশন দিয়ে আমরা শুরু করব। সেখান থেকে আমরা অ্যাসিম্পটোটিক নোটেশন, কমপ্লেক্সিটি অ্যানালিসিস করতে জানবো। এর পাশাপাশি খুবই ইম্পর্টেন্ট টপিক সার্চিং অ্যান্ড সর্টিং, বিভিন্ন ধরনের সার্চ সম্পর্কে, বিভিন্ন ধরনের সর্টিং সম্পর্কে আমরা জানবো। ডিফারেন্ট কনকার মেথড, যেটা দিয়ে আপনারা বাইনারি সার্চ করা হয়, এই জিনিসগুলো দেখবো। গ্রিডি অ্যাপ্রোচ, ডাইনামিক প্রোগ্রামিং ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমরা হচ্ছে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর পাশাপাশি গ্রাফ দিয়ে কিভাবে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি, শর্টেস্ট পাথগুলো বের করতে পারি, এগুলো শিখবো। আর যেহেতু ইউটিএ নিয়ে অনেকেরই অনেক বেশি কনফিউশন থাকে, একটা এত বড় একটা কন্টেস্ট পুরো ভার্সিটির মধ্যে, সো এটা নিয়ে অনেকেই প্যানিকে থাকে। এটাতে যেন আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকতে পারেন এবং পাশাপাশি আপনাদের যেন স্কিল নিয়েও চিন্তা করতে না হয়, সেজন্য আমরা লাইভ কন্টেস্টের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এটা আপনাদের কন্টেস্টের ক্ষেত্রে আপনাদের কনফিডেন্স অনেক বেশি বুস্ট আপ করবে বলে আমরা আশা করছি। অ্যালগরিদম কি জিনিস তার সংজ্ঞা জানার আগে আমরা যদি একটু এক্সাম্পল দেখি যে একটা মেশিন আসলে কিভাবে কাজ করে, তাহলে হয়তো আমাদের জন্য বিষয়টা অনেক বেশি সহজ হয়। আমাদের একটা কাজ দেয়া হয়েছে, একটা প্রবলেম দেয়া হয়েছে যে আমাদেরকে 18 এই নাম্বারটা এই অ্যারের মধ্যে সার্চ করতে হবে। তো আমরা হিউম্যান হিসেবে আমরা খুব ইজিলি বলতে পারি যে 18 এটা 4th নাম্বার পজিশনে আছে। তবে মেশিন কিন্তু এভাবে কাজ করে না, মেশিন বোকা। মেশিন হচ্ছে ইটারেশনের মাধ্যমে কাজ করে, 1 বাই 1 ইটারেট করে মেশিন এখানে খোঁজার চেষ্টা করবে যে 18 এটা কোথায় আছে। আমরা যদি এখানে একটু ইন্ডেক্সিং করি, এটাকে 0 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4 অ্যান্ড 5 নাম্বার ইন্ডেক্স, এখানে যদি একটু ইন্ডেক্সিং করি, আমরা জানি সার্চ কিভাবে করবে এটা। ধরলাম ফার্স্ট ইন্ডেক্স আই ইকুয়ালস টু 0। এখানে এ আই, এই এলিমেন্টটা আসলে কত, 5, রাইট? আর আমাদের সার্চ করা হচ্ছে কত, আমরা ধরলাম এস আর সি, এটা সার্চ করা হচ্ছে 18। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রথম প্রথম এলিমেন্টটার সাথে এসআরসি ইজ নট ইকুয়াল এআই, মিলল না। এরপরে কম্পিউটার কি করবে, আইকে ইনক্রিমেন্ট করে আয়ের ভ্যালু 1 নেবে, দেন নেক্সট এলিমেন্টটা চেক করবে, নেক্সট এলিমেন্টটা পাবে 8, এখানেও আসলে মিল পাবে। আয়ের ভ্যালু 2 করবে, এখানে পাবে
15 অ্যান্ড এখানেও সে আলটিমেটলি কোনো মিল পাবে না। অ্যান্ড ফাইনালি আরেকবার ইনক্রিমেন্ট করবে, এখানে AI দেখবে 18 অ্যান্ড সে এখানে হচ্ছে মিল খুঁজে পাবে। সো যদিও আমরা হিউম্যান হিসেবে খুব ইজিলি এটা এখানে নোটিস করতে পারি, বাট কম্পিউটার এটা পারে না। কম্পিউটারকে 1 বাই 1 হচ্ছে এখানে চলে যেতে হয়। তো এখান থেকে কম্পিউটার যখন মেশিন যখন জানতে পারবে যে এখানে এই সার্চ যেটা করা হচ্ছে সেটাই এর মধ্যে আছে, তখন সেটাতে ট্রু রিটার্ন করবে। অ্যান্ড হচ্ছে এটা রিটার্ন করবে যে 3 নাম্বার ইন্ডেক্স। 3 নাম্বার ইন্ডেক্স মানে হচ্ছে এর পজিশনটা হবে i প্লাস 1, অর্থাৎ 3 প্লাস 1 অ্যান্ড 4। এই কিছু ইটারেশন করার মাধ্যমে, এই কিছু ওয়ে ফলো করার মাধ্যমে মেশিন জানতে পারবে যে তার যে এলিমেন্টটা সে সার্চ করছে এই এলিমেন্টটা অ্যারের মধ্যে 4th নাম্বার পজিশনে আছে। আমরা যদি আরেকটা এক্সাম্পল একটু খেয়াল করি, এখানে 17। তো আমরা কিন্তু এখানে জাস্ট চোখ বুলিয়ে বলে দিতে পারছি যে এখানে 17 নেই, কিন্তু মেশিন তা পারবে না। মেশিন কি করবে, এটাকে ইন্ডেক্সিং করবে অ্যান্ড 1 বাই 1 আবারও i ইকুয়ালস টু 0 নেবে, দেন AI ইজ ইকুয়াল টু দেখবে 5 অ্যান্ড SRC ইজ নট ইকুয়াল টু AI, এটা দেখবে, দেন আবার হচ্ছে ইনক্রিমেন্ট করবে AI ইজ ইকুয়াল টু 8, দেন আবার এই সেম জিনিস হবে অ্যান্ড এটা কন্টিনিউ হতে থাকবে লাস্ট পর্যন্ত। যখন i ইজ ইকুয়াল টু 5 হবে, AI ইজ ইকুয়াল টু 22 হবে অ্যান্ড SRC ইজ নট ইকুয়াল টু AI হবে। এই প্রত্যেকটা এলিমেন্টকে চেক করার পরে গিয়ে আমাদের মেশিন বলতে পারবে যে এখানে আসলে এই এলিমেন্টটা নাই, অর্থাৎ এটা ফলস রিটার্ন করবে অ্যান্ড নট ফাউন্ড এটা রিটার্ন করবে। তো আমরা যদি এখন একটু এই দুইটা জায়গায় একটু খেয়াল করি যে কিভাবে একটা অ্যারের মধ্যে কোনো একটা এলিমেন্টকে মেশিন বা কম্পিউটার সার্চ করছে, কিছু স্টেপ ফলো করছে। প্রথমে ইন্ডেক্সিংগুলো করতেছে, ইন্ডেক্সের ভ্যালুটা রাখতেছে, দেন সেই ভ্যালুর মাধ্যমে এলিমেন্টের ভ্যালুকে খুঁজে বের করতেছে, দেন SRC অথবা কি সার্চ করছি তার সাথে এলিমেন্টের মিল আছে কিনা এটা চেক করতেছে। চেক করে যদি মিল খুঁজে পায় তাহলে হচ্ছে সেটা ট্রু রিটার্ন করতেছে অ্যান্ড এর পাশাপাশি পজিশনটাকে রিটার্ন করতেছে। কিন্তু পুরো অ্যারের মধ্যে কোথাও যখন হচ্ছে এই এলিমেন্টটাকে খুঁজে না পাচ্ছে দেন হচ্ছে ফলস রিটার্ন করতেছে, নট ফাউন্ড রিটার্ন করতেছে। তো এই যে সার্চ করার কিছু স্টেপস বা কিছু প্রসিজিওর, এই প্রসিজিওরগুলোই হচ্ছে মেইনলি অ্যালগোরিদম। তো আমরা যদি এখন একটু সংজ্ঞাটার দিকে দেখি, অ্যালগোরিদম ইজ এ প্রসেস অর প্রসিজিওর ইউজ টু সলভ এ প্রবলেম অর পারফর্ম এ কম্পিউটেশন। অর্থাৎ খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে এতক্ষণ আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম সেখান থেকে আমরা বুঝে দিতে পারি যে কোনো একটা প্রবলেমকে, সেই প্রবলেমটা ছোট হতে পারে, বড় হতে পারে, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা যে প্রসেস বা যে প্রসিজিওরটা ইউজ করতেছি, যেই জিনিসগুলো আমরা চিন্তা করতেছি যে কোন ওয়েতে আমরা হচ্ছে প্রবলেমটাকে সলভ করব, মেশিন কিভাবে এটাকে সলভ করতে পারবে, এই ওয়েটা, এই প্রসেসটাই হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদমের পাশাপাশি আমাদের সুডো কোড নিয়েও কিছু আইডিয়া রাখতে হবে, কারণ আমাদের এক্সামে এই সুডো কোড সম্পর্কে অনেক কোয়েশ্চেন আসে। কখনো কখনো অ্যালগোরিদম আর সুডো কোডের মধ্যে পার্থক্যগুলো জানতে চায়, অথবা কখনো কখনো কোনো একটা প্রবলেমের সুডো কোড লিখতে বলে দেয়। আবার কখনো কখনো ডিরেক্টলি সুডো কোডও বলে দেয় না, বলে যে প্রসেসগুলো লিখতে বা প্রসিজিওর লিখতে। সো আমরা এগুলো নিয়ে আরও ভবিষ্যতে আরও ভালো মতো জানবো। আমরা জাস্ট এখানে একটু কিছু আইডিয়া নিয়ে রাখি যে একটা সিডো কোড কীভাবে লেখা হয়। সিডো কোড আসলে জাস্ট প্লেইন ইংলিশ স্টেপ বাই স্টেপ লেখা হয়েছে। আমরা এখানে কিভাবে আমরা দুইটা নাম্বার যোগ করব কম্পিউটারের মাধ্যমে বা প্রোগ্রামিংয়ের মাধ্যমে, এই বিষয়গুলো এখানে লেখা হয়েছে। আমরা কি করি, দুইটা ভ্যারিয়েবল নেই, রাইট? আমরা যখন প্রোগ্রাম লিখি দুইটা ভ্যারিয়েবল নিই, INT AB, দেন আমরা আরেকটা ভ্যারিয়েবল নেই সাম, যার মধ্যে হচ্ছে আমরা আমাদের এই অ্যাডিশনটাকে স্টোর করব। তারপর আমরা কি করি, এই সামের মধ্যে স্টোর করি যে সাম ইকুয়ালস টু A প্লাস B, দেন আমরা এখানে প্রিন্ট করি এভাবে করে, রাইট?
সো এই যে কোডটা, এই কোডটাকে কোডের মাধ্যমে না লিখে প্লেন ইংলিশে লেখার যে অপশন, এই কোডটাকে কোডের মাধ্যমে না লিখে এই প্লেন ইংলিশে লেখার যে ওয়ে, এটাই হচ্ছে সিউডোকোড। সো pseudocode is an informal way of writing a program for better human understanding। অর্থাৎ আমরা মানুষ হিসাবে আমি যদি কোনো একজনকে কোনো একটা প্রবলেম কীভাবে সলভ করি এটা বোঝাতে চাই, সেক্ষেত্রে আমি স্টেপ বাই স্টেপগুলো যে ইংলিশে লিখে দিব, যে কোন স্টেপের পরে কোন স্টেপটা ফলো করতে হবে, এই স্টেপগুলো লেখাই হচ্ছে সিম্পলি সিউডোকোড। অ্যালগোরিদম আর সিউডোকোডের মধ্যে পার্থক্য, কিছু বেসিক পার্থক্য হচ্ছে, অ্যালগোরিদম একটা সিস্টেমেটিক লজিক্যাল অ্যাপ্রোচ, যেখানে স্টেপ বাই স্টেপ কোনো একটা প্রবলেমকে সলভ করার ওয়েগুলো বের করা হয়। আর সিউডোকোড সিম্পল প্লেন ইংলিশ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বাট এটার মাধ্যমে আমরা স্টেপগুলোকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। অ্যালগোরিদম হচ্ছে কোনো একটা প্রবলেমের যে সলভ করার সিকোয়েন্স, আর সিউডোকোড হচ্ছে এই যে অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমটাকে রিপ্রেজেন্ট করার একটা ওয়ে। অ্যালগোরিদম হচ্ছে একটা রাস্তা, অ্যালগোরিদম হচ্ছে একটা প্রসিডিউর, আর সিউডোকোড হচ্ছে রিপ্রেজেন্টেশন। সিউডোকোড দিয়ে অ্যালগোরিদমকে রিপ্রেজেন্ট করা হয় সিম্পল ইংলিশের মাধ্যমে। আমরা এখন একটু খেয়াল করি আমাদের বিভিন্ন অ্যালগোরিদমের বিভিন্ন অ্যাপ্রোচগুলো নিয়ে। ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ, গ্রিডি অ্যাপ্রোচ আর ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ। আমাদের সিলেবাসে যতগুলো টপিক আছে মোস্টলি সবগুলো টপিকই প্রায় এই চার ধরনের অ্যাপ্রোচের মধ্যেই কভার হয়ে যায়। এই চার ধরনের অ্যাপ্রোচ দিয়েই হচ্ছে প্রত্যেকটা টপিক কোনো না কোনোভাবে রিলেটেড। ব্রুট ফোর্স অ্যালগোরিদম আসলে কি? ব্রুট ফোর্স অ্যালগোরিদম হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজি যেখানে যতগুলো অপশন থাকে প্রত্যেকটা অপশনকেই হচ্ছে আমরা চিন্তা করি। আমরা জানি কোনো একটা প্রোগ্রাম লাইন বাই লাইন এক্সিকিউট হয়, প্রথম লাইনের পরে সেকেন্ড লাইন, দেন থার্ড লাইন, দেন ফোর্থ লাইন, এভাবে করে হচ্ছে কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট হয়। তো ব্রুট ফোর্সে যেটা হয়, তার কাছে যতগুলো অপশন থাকে, যতগুলো ইনফরমেশন থাকে, সে প্রত্যেকটা ইনফরমেশনকেই চেক করে ব্রুট ফোর্সে। যদি আমি একটু এক্সাম্পল দিই, যেমন লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমাদের কাছে একটা অ্যারে ছিল, সেই অ্যারের মধ্যে কিছু এলিমেন্ট থাকে, অ্যান্ড সে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা এলিমেন্টকে এভাবে করে চেক করে, অ্যান্ড যেখানে সে হচ্ছে অ্যান্সারটা পায় সেটাকে সে অ্যান্সার হিসেবে প্রিন্ট করে। তার মানে কি বোঝা গেল? ব্রুট ফোর্স হচ্ছে যে প্রত্যেকটা অপশন, যতগুলো অপশন আমাদের অ্যান্সার হতে পারে, সে প্রত্যেকটা অপশনকেই কাউন্ট করে অ্যান্ড ফাইনালি একটা অ্যান্সার সে প্রোভাইড করে। ব্রুট ফোর্স দিয়ে আমরা হচ্ছে লিনিয়ার সার্চ, বাবল সর্ট, ইনসারশন সর্ট, সিলেকশন সর্ট, এই জিনিসগুলো আমরা ব্রুট ফোর্স দিয়ে শিখবো ইনশাল্লাহ। ডিভাইড অ্যান্ড কনকার মেথড খুবই ইম্পর্টেন্ট একটা অ্যালগোরিদম আমাদের জানার জন্য। ডিভাইড অ্যান্ড কনকার মেথড নাম শুনে বোঝা যাচ্ছে যে এখানে ডিভাইড করা হবে অ্যান্ড দেন হচ্ছে প্রবলেমটাকে সলভ করা হবে। আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি ডিভাইড অ্যান্ড কনকার মেথডে বড় কোনো একটা প্রবলেমকে সাব প্রবলেমে ভাগ করা হয় অ্যান্ড দেন ওই সাব প্রবলেমগুলো সলভ করা হয়। সাপোজ পি ইজ এ প্রবলেম, এটাকে P1, P2 অ্যান্ড P3 এরকম সাব প্রবলেমে হচ্ছে ভাগ করা হলো। দেন এই প্রবলেমগুলোকে সলভ করা হয়, সাব প্রবলেমগুলোকে সলভ করা হয়, দেন এই টোটাল আমরা হচ্ছে এই প্রবলেমের সলিউশনটা পাই। সো কোনো একটা হিউজ প্রবলেমকে ভাগ করে ছোট ছোট প্রবলেমে বিল্ড করে দেন হচ্ছে ওই প্রবলেমগুলোকে সলভ করার মাধ্যমে পুরো প্রবলেমটা সলভ করাটাই হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকারের অ্যাপ্রোচ। ডিভাইড কনকার মেথডের মাধ্যমে আমরা বাইনারি সার্চ, মার্জ সর্ট আর কুইক সর্ট এগুলো শিখবো। ডিভাইড অ্যান্ড কনকার মেথড ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, যারা আমরা ভবিষ্যতে যারা আমরা প্রোগ্রামিং নিয়ে অনেক বেশি সিরিয়াস হতে চাই তাদের এটা অনেক অনেক কাজে লাগবে, অ্যান্ড আমাদের একাডেমিক ক্ষেত্রেও এটা অনেক বেশি হেল্পফুল হবে। গ্রিডি অ্যাপ্রোচ, গ্রিডি নাম শুনে আমাদের কাছে হচ্ছে বোঝা যাচ্ছে যে একটা লোভী অ্যাপ্রোচ। এটা 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 হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচের ডিসিশন মেকিং সিস্টেমটা হচ্ছে তার কাছে প্রেজেন্ট টাইমে যেই পরিমাণ ইনফরমেশন অ্যাভেলেবল থাকে সেই পরিমাণ ইনফরমেশন নিয়েই
গ্রিডি অ্যাপ্রোচ কোনো একটা সলিউশনকে রেডি করে। সে ফিউচারে তার এই ডিসিশনের কারণে কি ধরনের কনসিকুয়েন্সেস হতে পারে তা কনসিডার করে না। আমরা জানি কোনো একটা প্রবলেমকে সলভ করার ক্ষেত্রে অনেক ধরনের সলিউশন হতে পারে, সেটা ইনফরমেশনের উপরে বেসিস করে সেই সলিউশনটা ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু গ্রিডি অ্যাপ্রোচের ক্ষেত্রে যা হয়, গ্রিডি অ্যাপ্রোচ তার কাছে বর্তমানে যতটুকু ইনফরমেশন আছে ততটুকু ইনফরমেশনের উপরেই সে ডিপেন্ড করে হচ্ছে তার কাজটা কমপ্লিট করে যায়। ভবিষ্যতে যে তার নতুন ইনফরমেশনের কারণে তার রেজাল্টে ভিন্নতা আসতে পারে সেই বিষয়টা গ্রিডি অ্যাপ্রোচে খেয়াল করে না। বাট অন্যদিকে ডাইনামিক অ্যাপ্রোচ হচ্ছে ঠিক উল্টো। ডাইনামিক অ্যাপ্রোচ চেষ্টা করে কোনো একটা প্রবলেমের যত পরিমাণ ইনফরমেশন আছে সব ইনফরমেশনগুলো গ্যাদার করে, অ্যান্ড এই সব ইনফরমেশন দিয়ে কতগুলো সলিউশন হতে পারে প্রত্যেকটা সলিউশনকে ডাইনামিক প্রোগ্রামিং চিন্তা করে, অ্যান্ড তার মধ্যে থেকে যেটা মোস্ট অপটিমাল সলিউশন থাকে, যেটা বেস্ট সলিউশন থাকে, সেই সলিউশনটাকে ডাইনামিক প্রোগ্রামিং রিটার্ন করে। আমরা যদি গ্রিডির ক্ষেত্রে খেয়াল করি, এখানে আমাদের কয়েন চেঞ্জ আছে, ন্যাপসেক আছে, সেমভাবে আমাদেরও এখানে কয়েন চেঞ্জ আর ন্যাপসেক আছে। সো ভবিষ্যতে আমরা দেখবো যে কিভাবে হচ্ছে এই কয়েন চেঞ্জ আর ন্যাপসেকের মধ্যে ডাইনামিক প্রোগ্রামিং আর গ্রিডি অ্যাপ্রোচ একটা হিউজ একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। গ্রিডি অ্যাপ্রোচের মাধ্যমে আমরা এর বাইরেও বিন প্যাকিং, হাফম্যান কোডিং, এই জিনিসগুলো আমরা হচ্ছে ভবিষ্যতের ক্লাসগুলোতে দেখবো ইনশাল্লাহ। আর এর পাশাপাশি ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে কীভাবে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সেস আর লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্স বের করা লাগে, এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা শিখবো। আমরা যদি গ্রিডি আর ডিপি এর মধ্যে একটু পার্থক্যটা যদি একটু রিয়েলাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। আমরা এখানে একটু জাস্ট খেয়াল করি, আমাদের কাছে 100 টাকা, 50 টাকা, 40 টাকা, 20 টাকা, 5 টাকা আনলিমিটেড অ্যামাউন্ট অফ নোট আছে। আমাদের 170 টাকা বানাতে হলে, আমাদের এখান থেকে 170 টাকা বানাতে হবে, তো আমাদের মিনিমাম কয়টা নোট লাগবে? আমরা যদি একটু চিন্তা করি, আমরা একটু খেয়াল করি যে এখানে হচ্ছে কিভাবে করা যেতে পারে। এখানে 100 টাকার একটা নোট লাগতে পারে, 50 টাকার একটা নোট লাগতে পারে, 20 টাকার একটা নোট লাগতে পারে, রাইট? 170 হয়ে গেল। সো এই অ্যাপ্রোচ, গ্রিডি অ্যাপ্রোচ যা করে, গ্রিডি অ্যাপ্রোচ প্রথমে 100 টাকার একটা নোট নেয়, দেন 170 থেকে এই 100টা বাদ দেয়, বাকি থেকে 70, দেন 50 টাকার একটা নোট নেয় অ্যান্ড 50 টাকে বাদ দেয়, বাকি থেকে 20, দেন 20 টাকার একটা নোট নেয় অ্যান্ড 20 টাকে বাদ দেয়, হাতে থেকে 0। সো এভাবে করে সে হচ্ছে 100 টাকার একটা নোট, 50 টাকার একটা নোট আর 20 টাকার একটা নোট এটাকে ক্যালকুলেট করে ফেলে। তো এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এই সলিউশনটা ঠিক আছে, গ্রিডি আমাদেরকে সঠিক সলিউশনে দিয়ে, কিন্তু আমরা যদি এখন একটু নেক্সট প্রবলেমটার দিকে খেয়াল করি, সেম ভাবে আমাদের কাছে 150, 40, 20% নোট আছে অ্যান্ড আমাদের 80 টাকা হচ্ছে বের করতে হবে। তো গ্রিডি এখানে যা করবে, যেহেতু 180 এর চেয়ে বড়, 100কে সে ইগনোর করবে, সে 50 টাকার একটা নোট নিবে, 80 এর থেকে 50কে বাদ দিবে, 30, দেন সে 40কে ইগনোর করে 20কে নেবে, 20কে বাদ দিবে, দেন তার কাছে থাকবে 10, অ্যান্ড সে কি করবে, 5 টাকার একটা নেবে, দেন থাকবে 5, সে আরেকটা 5 টাকা নেবে, দেন থাকবে 0। আচ্ছা, এই অ্যাপ্রোচে আমরা যদি খেয়াল করি আমাদের কয়টা নোট লাগলো? 50 টাকার একটা নোট, 20 টাকার একটা নোট অ্যান্ড 5 টাকার 2টা নোট লাগলো, রাইট? আমাদের কিন্তু এখানে 4টা নোট লাগতেছে টোটাল গ্রিডি অ্যাপ্রোচের ক্ষেত্রে। কিন্তু আসলেই কি এটা আমাদের জন্য অপটিমাল সলিউশন হলো? আমাদেরকে কিন্তু বলা হয়েছিল যে মিনিমাম আমরা আসলে কয়টা নোট নিতে পারি। আমরা যদি একটু খেয়াল করি, আমরা কিন্তু জাস্ট 40 টাকার 2টা নোট নিলেই কিন্তু আমাদের 80 টাকা হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হওয়ার কথা ছিল এটা 40 আর 40, যেখানে 2টা নোট লাগতো। কিন্তু গ্রিডি অ্যাপ্রোচ আমাদেরকে কয়টা নোট দিচ্ছে? 4টা নোট দিচ্ছে। তো এখানেই হচ্ছে গ্রিডি আর ডিপি এর মধ্যে পার্থক্য। গ্রিডি আমাদেরকে এই রেজাল্টটা দিত, কিন্তু ডিপি আমাদেরকে অথবা ডাইনামিক প্রোগ্রামিং আমাদেরকে এই রেজাল্টটা দিবে। তো এখান থেকে আমরা আসলে বুঝতে পারি যে গ্রিডি আমাদেরকে অনেক ফাস্ট অ্যান্সার দিতে পারে ঠিকই, কিন্তু গ্রিডি সবসময় অপটিমাল অ্যান্সার দিতে পারে না। অন্যদিকে ডাইনামিক প্রোগ্রামিং একটু স্লো হতে পারে, কিন্তু সে অবশ্যই মোস্ট অপটিমাল রেজাল্টটাই আমাদেরকে প্রোভাইড করবে।
সো এভাবে গ্রিডি অ্যান্ড ডিপি নিয়ে আমরা আরো অনেক ইন্টারেস্টিং জিনিস জানবো ইনশাল্লাহ আমাদের আরো পরবর্তীতে যখন আমাদের আরো টপিকগুলো আসবে। এখন আমরা একটু টাইম কমপ্লেক্সিটি নিয়ে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। টাইম কমপ্লেক্সিটি আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে, অ্যালগোরিদমের ক্ষেত্রে বা একাডেমিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা কোনো একটা প্রবলেমকে আসলে সলভ করছি, যে এই সলভের ওয়েটা, অ্যাপ্রোচটা কি ঠিক আছে কিনা, আমরা কি সঠিক ওয়েতে সলভ করছি কিনা, এটা জানার জন্য, এটা বোঝার জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি জানতে হবে। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এমন একটা ম্যাপ যেটা আমাদেরকে কোনো একটা প্রবলেমকে সলভ করতে কোনো একটা মেশিন কি পরিমাণে সময় নিচ্ছে সেটা আমাদেরকে জানান দেয়। ইনপুট সাইজের উপরে ডিপেন্ড করে আসলে প্রবলেমটা কি ইফিসিয়েন্ট কিনা, এটা আমরা আসলে জানতে পারবো টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করার মাধ্যমে। টাইম কমপ্লেক্সিটিকে প্রকাশ করা হয় বিগ ও নোটেশনের মাধ্যমে। বিগ ও নোটেশন লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড এই জিনিসগুলোকে হচ্ছে ডিসক্রাইব করে। লোয়ার বাউন্ড হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম যেটার মাধ্যমে আমরা কোনো একটা প্রবলেমকে সলভ করতে পারি, আর আপার বাউন্ড হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম যেটা কোনো একটা প্রবলেম সলভ করতে লাগতে পারে। এই বিষয় নিয়ে আমরা যদি আরেকটু বেস্ট কেস আর ওয়ার্স্ট কেস নিয়ে আমরা একটু খেয়াল করি তাহলে আমরা আরেকটু বেটার বুঝতে পারবো। বেস্ট কেস হচ্ছে এমন একটা টাইম যেটা আমাদেরকে জানায় যে কোনো একটা অ্যালগোরিদম ফাস্টেস্ট টাইমে কতটুকু রান করতেছে, আর ওয়ার্স্ট কেস হচ্ছে যেটা স্লোয়েস্ট টাইমে কতটুকু রান করছে। এর মানে আমি যদি একটু এক্সাম্পল দিই তাহলে একটু বোঝা যাবে। আমি আবারও সেম লিনিয়ার সার্চের এক্সাম্পলটা এখানে একটু যদি দেই, এখানে আমাদের কাছে 5, 10, 15, 20 অ্যান্ড 25 আছে। আমাদেরকে যদি এখান থেকে 5কে সার্চ করতে বলা হয়, যদি 5কে সার্চ করতে বলা হয়, আমরা কিন্তু একদম প্রথমেই জাস্ট হচ্ছে এটা পেয়ে যাচ্ছি যে AI = 5। দেন আমাদের এখানে আর সার্চ করার কোনো দরকারই নেই। তো এখানে কিন্তু আমাদের জাস্ট লুপটা একবার ঘুরেই হচ্ছে এটা এখান থেকে বের হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে পুরো জায়গায় আর খোঁজার প্রয়োজন পড়তেছে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বেস্ট কেস, অর্থাৎ এই প্রোগ্রামটার ক্ষেত্রে আমাদের বেস্ট কেসটা হবে O(1), কারণ আমরা জাস্ট একবার লুপ ঘোরার মাধ্যমেই আমাদের এই প্রবলেমটাকে সলভ করতেছি। অন্য ক্ষেত্রে আমরা যদি একটু এখানে খেয়াল করি, আমরা যদি 25 সার্চ করতে বলা হয় 5-এর বদলে, তাহলে আসলে কি হবে? তাহলে কিন্তু আমাদের লুপটা এখানে আসবে, দেন এখানে আসবে, দেন এখানে আসবে, এখানে আসবে, দেন ফাইনালি এখানে আসলে হচ্ছে আমাদের এই প্রবলেমটাকে সলভ হবে। তো আমরা যদি এই জায়গাটা একটু দেখি যে আমাদের 1, 2, 3, 4, 5 অর্থাৎ n = 5টা প্রবলেম আছে, সরি, সো n = 5টা এলিমেন্ট আছে। তো এই এলিমেন্ট 5টা এলিমেন্ট আছে, অ্যান্ড এই লাস্টের এলিমেন্টটাকে খোঁজার জন্য এই লুপটাকে 5 বার অর্থাৎ n বার ঘুরতে হয়েছে। তো যদি এখানে 5টা এলিমেন্ট না থেকে 25টা এলিমেন্ট থাকতো সাপোজ, তাহলে এই লাস্টে যদি এখানে 100 থাকতো, ওকে সার্চ করতে হলে n = 100 বারই ঘোরা লাগতো। তার মানে এই লাস্ট এলিমেন্টটাকে খুঁজতে হলে তার ওয়ার্স্ট কেস এখানে অ্যাপ্লাই হতো, অর্থাৎ এখানে কমপ্লেক্সিটি হতো O(n). সো বেস্ট কেস আর ওয়ার্স্ট কেসের মধ্যে পার্থক্য হচ্ছে এখানেই, যে কোনো একটা প্রবলেমকে আমরা কত দ্রুত সলভ করতে পারি সেটা হচ্ছে আমাদের বেস্ট কেস, আর কোনো একটা প্রবলেমকে কতটুকু স্লোয়েস্ট টাইমে সলভ করতে পারি, বা কোনো একটা প্রবলেম সলভ হতে লংগেস্ট কতটুকু টাইম নিতে পারে সেটা হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস। আর এভারেজ কেস হচ্ছে টোটাল রানিং টাইম ডিভাইডেড বাই নাম্বার অফ ট্রায়ালস। এটা আসলে বিভিন্ন ধরনের র্যান্ডমলি হচ্ছে কিছু কেসকে অ্যানালাইজ করার মাধ্যমে আমরা এভারেজ কেস কাউন্ট করতে পারি। তো আমাদের বেস্ট কেস, এভারেজ কেস এগুলো আসলে তেমন একটা কাজে লাগে না। আমাদের কোনো একটা প্রবলেম সলভ করতে গেলে সবচেয়ে বেশি আমাদের অবশ্যই ওয়ার্স্ট কেসকে নিয়ে কাজ করতে হয়, কারণ কোনো একটা প্রবলেম সলভ হতে বেস্ট টাইম কতটুকু লাগতেছে এটা আসলে আমার জানার কোনো প্রয়োজন নাই। আমাদের আসলে কি পরিমাণে আমাদের ওয়ার্স্ট কতটুকু টাইম লাগতেছে এটাই আসলে জানতে হবে, অ্যান্ড ওয়ার্স্ট টাইমটাকে যত পরিমাণে কমানো যায় কোনো একটা প্রবলেম অবশ্যই তত বেশি এফিশিয়েন্ট হবে। সো কিপ ইন মাইন্ড দ্যাট উই অলওয়েজ কেয়ার অ্যাবাউট ওয়ার্স্ট কেস।
নাথিং এলস ম্যাটার্স। কিছু বিগ ও কমন কিছু নোটেশন আছে যেগুলো আমাদের জানা লাগবে বা যেগুলো নিয়ে আমরা কাজ করব। ও অফ ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট টাইম, ও অফ লগ এন, ও অফ এন। তো এখানে ও অফ ওয়ান সবচেয়ে কম টাইম নেয়, ও অফ লগ এন তার চেয়ে আরেকটু বেশি নেয়, ও অফ এন তার চেয়ে বেশি নেয়, ও অফ এন লগ এন তার চেয়ে বেশি নেয়, ও অফ এন স্কোয়ার। সো এখানে একটু যদি কম্পারিজন করি, কোনো একটা প্রবলেম যদি ও অফ ওয়ান টাইমে সলভ হয় তাহলে ওইটা বেস্ট প্রবলেম সলভ করা হচ্ছে, সেখানে সবচেয়ে কম টাইম লাগতেছে। ও অফ লগ এন হলে তার চেয়ে আরেকটু বেশি টাইম লাগতেছে, বাট দিস ইজ অলসো এ গুড কমপ্লেক্সিটি। ও অফ এন এটাও একটা গুড কমপ্লেক্সিটি। ও অফ এন লগ এন তার চেয়ে একটু বেশি টাইম নেবে, অ্যান্ড ও অফ এন স্কোয়ার এখান থেকে পরে যারা আছে এরা নট দ্যাট মাচ অফ গুড কমপ্লেক্সিটি, এগুলোতে একটু বেশি টাইম লাগে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে আরও বেশি জানবো। আমরা আমরা এখন একটু চেষ্টা করি যে কোনো একটা কোড দেওয়া আছে আমাদের কাছে, কোনো একটা প্রবলেম দেওয়া আছে আমাদের কাছে, এই প্রবলেমটাকে আমরা আসলে কিভাবে ক্যালকুলেট করতে পারবো যে আমাদের বিগ নোটেশনটা কত হবে, ও অফ এন হবে, ও অফ ওয়ান হবে, ও অফ এন স্কোয়ার হবে, নাকি ও অফ লগ এন হবে, কি হবে। আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যদি কোনো এক ইনিশিয়ালাইজ করা হয় কোথাও কোনো একটা প্রবলেমে, অথবা ডিক্লেয়ার করা হয় ভ্যালুকে, এগুলোর ক্ষেত্রে ও অফ ওয়ান টাইম লাগে। এর মানে কি? এর মানে হচ্ছে যেখানে আই কে ডিক্লেয়ার করা হচ্ছে, জে কে ডিক্লেয়ার করা হচ্ছে, এন কে ডিক্লেয়ার করা হচ্ছে, জিরোকে ইনিশিয়ালাইজ করা হচ্ছে, এগুলো সবগুলোর ক্ষেত্রে আসলে কমপ্লেক্সিটি ও অফ ওয়ান। অর্থাৎ এখানে কমপ্লেক্সিটি জাস্ট এক লাইন, এক লাইনে রিড হচ্ছে। সেম ভাবে স্ক্যানএফ এর ক্ষেত্রেও এখানেও কমপ্লেক্সিটি ও অফ ওয়ান। এখানে আমরা একটু খেয়াল করি লুপের ক্ষেত্রে i ইকুয়ালস টু জিরো এখানে ইনিশিয়ালাইজ করা হচ্ছে। তো ইনিশিয়ালাইজ করা হচ্ছে মানে এখানে কমপ্লেক্সিটি অফ ওয়ান। এখন আমরা একটু এইখানে খেয়াল করব, এই জায়গাটা i প্লাস প্লাস ইনক্রিমেন্ট হচ্ছে। কতবার ইনক্রিমেন্ট হবে? যতক্ষণ পর্যন্ত i n এর চেয়ে কম থাকবে। অর্থাৎ n যদি হচ্ছে 2 হয়, যদি n 2 হয়, তাহলে i এর ভ্যালু 0 এর জন্য একবার ইটারেট হবে, i এর ভ্যালু 1 এর জন্য একবার ইটারেট হবে। অর্থাৎ কয়বার ইটারেট হবে? 2বার। n এর ভ্যালু যদি 4 হয় তাহলে 0 এর জন্য, 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য 4বার ইটারেট হচ্ছে। অর্থাৎ কয়বার ইটারেট হচ্ছে? n বার ইটারেট হচ্ছে। তার মানে এই দুইটার ক্ষেত্রে এই টাইম কমপ্লেক্সিটিটা আসলে কত? ও অফ n টাইম, কারণ এটা ও অফ n টাইমস এই লুপটা চলবে। তো ও অফ n টাইমস এই লুপটা চলবে মানে কি? এটাও ভিতরে ও অফ n টাইমসই চলবে। যদি এখানে 1000 হয় n এর ভ্যালু, তাহলে লুপটা 1000 বারই চলবে। অ্যান্ড ফাইনালি এটা ও কিন্তু লুপের বাইরে, ও কিন্তু লুপের ভিতরে না, লুপের বাইরে যে ও হচ্ছে ও অফ ওয়ান টাইমস চলবে। সো তো আমরা কিন্তু কতগুলো কমপ্লেক্সিটি পেলাম, এগুলো আমরা একটু যোগ করি। ও অফ ওয়ান প্লাস ও অফ ওয়ান প্লাস ও অফ ওয়ান প্লাস ও অফ এন প্লাস ও অফ এন প্লাস ও অফ ওয়ান। এখন আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেম টাইপের যতগুলো কমপ্লেক্সিটি থাকে এরা সবাই মিলে একটা হয়ে যায়। অর্থাৎ এই যে যতগুলো অফ ওয়ান আছে এরা সবাই মিলে অফ ওয়ান হয়ে যায়। এই যে ও অফ এন আছে এরা ও অফ এন হয়ে যায়। অ্যান্ড আমরা কিন্তু একটু আগেই জানলাম আমরা কোন কেস নিয়ে কাজ করি, আমরা ওর্স্ট কেস নিয়ে কাজ করি। আমরা যদি একটু আগের স্লাইডটা খেয়াল করি, ও অফ এন ইজ ওর্স দেন ও অফ ওয়ান। অর্থাৎ এখানে আমরা যেহেতু ওর্স্ট কেস নিয়ে কাজ করি, আমাদের ও অফ ওয়ানকে কাউন্ট করার কোনো প্রয়োজনই নাই, আমরা ও অফ এন নিয়ে কাজ করব। তাহলে কি বোঝা গেল? আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন। আমরা আরেকটা এক্সাম্পল একটু যাই, আমরা এখন একটু ইন্টারমিডিয়েট প্রবলেমে চলে যাই। এখানে আমরা আগেরটা যদি একটু খেয়াল করি তাহলে খুব সহজেই বুঝতে পারি। এখানে ও অফ ওয়ান, এখানে ও অফ ওয়ান, রাইট? এখানে এই একটা লুপ, এই একটা লুপ, অর্থাৎ এই লুপের মধ্যে আরেকটা লুপ চলতেছে। এর মানে আসলে কি? আমি ধরলাম n এর ভ্যালু, আমি ধরলাম n এর ভ্যালু 3। ওকে, সো প্রথমে যখন i এর ভ্যালু 0, প্রথমে যখন i এর ভ্যালু 0,
তখন এই লুপের মধ্যে গেল অ্যান্ড জে এর ভ্যালু 0। তো এই জে আসলে কতবার চলবে? n বার, রাইট? যে 0 এর জন্য একবার হবে, 1 এর জন্য একবার হবে, 2 এর জন্য একবার হবে। তাহলে i যখন 0 তখন জে 3 বার চলছে, আইও কিন্তু 3বারই হবে। আই 0-এর জন্য একবার হয়েছে, এখন আই কিন্তু আবার 1 এর জন্য হবে। তো আই যখন 1 হবে তখন জে কিন্তু আবার 3বার চলবে, রাইট? আবার আই যখন 2 হবে তখন জে কিন্তু আবারও 3বার চলবে। সো এর মানে আসলে কি বোঝা গেল? লুপের মধ্যে যদি লুপ থাকে সেটা কিন্তু অনেকবার চলে। এখন অনেকবার আসলে কতবার, এটা হচ্ছে একটু বের করতে চাই। আমরা জানি এটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি অফ 1 দরকার নাই। এটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত হয় একটু আগে বের করলাম, অফ n, রাইট? সেম এখানেও কিন্তু সেম, এটাও n টাইমস চলবে, রাইট? অফ n টাইমস। এটা কতবার চলবে এটা আমরা বের করব, তার আগে আমরা ধরি যে এটা হচ্ছে অফ 1 টাইমস। এখন আমরা জানি আমরা এইখানে যারা থাকে এদেরকে যোগ করি অফ 1, কিন্তু লুপের মধ্যে যখন লুপ থাকে তখন আমরা একে যোগ করি না, আমরা একে করি গুণ। তো ও অফ এন আর ও অফ এন কে গুণ করলে পাওয়া যায় ও অফ এন স্কোয়ার, অর্থাৎ এইটা কতবার চলবে? ও অফ এন স্কোয়ার। আমি যদি একটু এখানে নাম্বারটার দিকে খেয়াল করি, এন কে আমরা 3 ধরেছিলাম। তো এই লুপটা কয়বার চলেছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9। এন স্কোয়ার এখানে আসলে কত? 9, রাইট? তাহলে কিন্তু আমাদের একটু আমরা এখানে মিল পাচ্ছি। তার মানে কি বোঝা গেল? এই ভিতরের এটা কয়বার চলবে? ও অফ এন স্কোয়ার টাইমস চলবে। এখন আমাদের যোগ করার টাইম হয়ে গেছে। ও অফ 1 প্লাস ও অফ 1 প্লাস ও অফ এন স্কোয়ার প্লাস ও অফ 1। আমরা জানি ও অফ 1 সব ও অফ 1 হয়ে যায়, অ্যান্ড যেহেতু ও অফ এন স্কোয়ার ইজ ওর্স দেন ও অফ 1, তাহলে আমার এটার কমপ্লেক্সিটি কত হবে? ও অফ এন স্কোয়ার, রাইট? তো এই দুইটা জিনিস থেকে আমরা একটা জিনিস খুব সহজে মাথায় রাখতে পারি, যে যদি হচ্ছে একটা সিঙ্গেল লুপ হয় যেটা n টাইমস চলতেছে, তাহলে এটার কমপ্লেক্সিটি ও অফ n হবে। যদি একটা নেস্টেড লুপ হয়, লুপের মধ্যে লুপ হয়, তাহলে কিন্তু এটা কমপ্লেক্সিটি ও অফ n স্কোয়ার হয়ে যাবে। এখন আমরা আর একটু অ্যাডভান্সড আর একটা কমপ্লেক্সিটি দেখে আমরা আমাদের ক্লাসটা আজকের মতো শেষ করব। এটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে ও অফ 1, এখানেও ও অফ 1, বাট এইখানে আমাদের একটু ক্যালকুলেট করতে হবে। এখানে আমরা এই জায়গাটাতে একটু চেঞ্জ দেখতে পাচ্ছি, রাইট? আমাদের এর আগে আই প্লাস প্লাস হচ্ছিল, এক এক করে ইনক্রিমেন্ট করে হচ্ছিল। এখন কিন্তু আমাদের আই দ্বিগুণ করে বাড়তেছে। সো দ্যাটস এ প্রবলেম, রাইট? নট এ প্রবলেম। আমরা একটু ইটারেট করব। আমাদের অ্যালগোরিদমে মোস্টলি সব কিছুই ইটারেশনের মাধ্যমে আমরা জানবো এবং শিখব। আমরা একটু খেয়াল করি, আয়ের ভ্যালু প্রথমে কত? 1, রাইট? আয়ের ভ্যালুটা পরে কত হবে? আই ইন্টু 2, তার মানে হচ্ছে 1 ইন্টু 2, 2। আয়ের ভ্যালুটা পরে কত হবে? 2 ইন্টু 2 ইকুয়ালস টু 4, রাইট? এই যে এই 2টা এখানে চলে আসছে। আয়ের ভ্যালুটা পরে কত হবে? 4 ইন্টু 2 ইকুয়ালস টু 8, রাইট? আয়ের ভ্যালুটা এরপরে আবার কত হবে? 8 ইন্টু 2 ইকুয়ালস টু 16, ঠিক আছে? আমরা যদি এখানে একটা প্যাটার্ন একটু খেয়াল করি, আমরা এই 1 কে 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি, রাইট? এই 2 কে 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি, এই 4 কে 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি, এই 8 কে 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, 16 কে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। অর্থাৎ এখানে কিন্তু একটা প্যাটার্ন চলতেছে। তো এই লুপটা চলতে চলতে একটা সময় কিন্তু স্টপ হবে। আমরা ধরি i ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার k যখন হবে তখন এই লুপটা স্টপ হবে। তো এই লুপটা আসলে কখন স্টপ হবে? যখন i এর ভ্যালু n এর সমান হবে। চলবে কতক্ষণ? যতক্ষণ i এর ভ্যালু n এর কম আছে। তো i এর ভ্যালু যখন n এর সমান হবে তখনই কিন্তু লুপটা কি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ একটা সময় যখন i এর ভ্যালু 2 টু দি পাওয়ার k হবে তখন লুপটা বন্ধ হবে। তার মানে কি i এর ভ্যালু আর n এর ভ্যালু ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার k যখন হবে তখন লুপটা বন্ধ। তার মানে n এর ভ্যালু এখানে 2 টু দি পাওয়ার k। এখন আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করি, আমরা যদি আগের
এটা একটু দেখি এখানে আমাদের ইটারেশনটা কিভাবে হয়েছিল। i এর ভ্যালু 0, দেন i এর ভ্যালু 1, দেন i এর ভ্যালু 2, এভাবে করতে করতে i এর ভ্যালু যখন n হয়েছে তখন আমাদের কি লুপটা বন্ধ হয়েছে। অর্থাৎ এখানে 0 1 2 3 এখানে একটা সিকোয়েন্স ছিল। এই সিকোয়েন্সের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটার কমপ্লেক্সিটি ও অফ n, রাইট। তার মানে n এর ভ্যালু যত এটা ততবারই চলবে। আমরা যদি এখানে একটা সিকোয়েন্স খোঁজার একটু চেষ্টা করি, আমরা এখানে একটু খেয়াল করি, এখানে একটা সিকোয়েন্স আছে, রাইট, 0 1 2 3 4, সেখান থেকে কে পর্যন্ত সিকোয়েন্স আছে। তার মানে কি কে এর ভ্যালু যত হবে ততবারই আসলে এই লুপটা চলেছে, রাইট। কারণ কি 0 1 2 সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা কে তে গিয়েই হচ্ছে কমপ্লিট হয়েছে, কে তে গিয়ে শেষ হয়েছে। তার মানে কে এর ভ্যালু যত হবে এই লুপটা ঠিক ততবারই ঘুরেছে। তো আমরা যদি এখানে একটু ম্যাথ করার চেষ্টা করি, আমরা যদি এখানে লগ বেস 2 নেই, উভয় পাশে লগ বেস 2 নেই, আমরা কি দেখতে পাচ্ছি এখানে log 2n equals to কে আগে চলে আসবে log 2 2 and left 2 2 মানে কি 1, so log 2n sorry log 2n equals to k। তার মানে k এর ভ্যালু কত, k এর ভ্যালু আমরা কত পেলাম log 2n। তো কম্পিউটার বা হচ্ছে মেশিন সবসময় লগের 2 বেস ভ্যালু নিয়ে কাউন্ট করে, এজন্য আমরা এই 2 কে লিখি না, আমরা ডিরেক্ট log n দিয়ে কাউন্ট করতে পারি। তার মানে কি বোঝা গেল আমাদের এই প্রোগ্রামটার কমপ্লেক্সিটি কত, এটা কতটুকু ঘুরতেছে কে টাইমস, মানে কি log n টাইমস, অর্থাৎ এর কমপ্লেক্সিটি কত ও অফ log n টাইমস ঘুরতেছে। অর্থাৎ এখানকার কমপ্লেক্সিটি ও অফ 1, এটার কমপ্লেক্সিটি ও অফ 1, এটার কমপ্লেক্সিটি কত ও অফ log n, এন্ড ফাইনালি এটার কমপ্লেক্সিটি কত ও অফ 1। সো ও অফ log n কি ও অফ 1 এর চেয়ে ওর্স, আমাদের এখানে খেয়াল করি ও অফ 1 এর চেয়ে ওর্স কি ও অফ log n। তাহলে আমরা কোন কেসকে মেনে চলি, ওর্স কেসকে মেনে চলি। তাহলে আমাদের কমপ্লেক্সিটি এই টোটাল প্রোগ্রামের কমপ্লেক্সিটি কত হবে ও অফ log n। So that's all from me. Thank you. I hope it was a very enjoyable journey for you guys. যদি আপনারা আজকে আমাদের এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, আমাদেরকে লাইক দিবেন, শেয়ার দিবেন, আমাদেরকে আরও গ্রো করার সুযোগ দিবেন, আমাদের ফেসবুক পেজটা আরও ঘুরে ঘুরে দেখবেন, আমাদের ওয়েবসাইটটাকে অবশ্যই চেক আউট করবেন। আমাদের অনেকগুলো কোর্স বর্তমানে রানিং অবস্থায় আছে, সবগুলো একটু দেখবেন। অ্যান্ড অ্যালগোরিদম নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা ভিডিওর কমেন্ট বক্সে অথবা হচ্ছে ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্কটা দেয়া থাকবে, আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, আমাদেরকে এনি টাইপ অফ কোশ্চেন করতে পারেন। আপনাদের যে কোনো জিজ্ঞাসায় আমরা আমাদের সাধ্যমতো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।